দাঙ্গাবাজরা একটার পর একটা বাড়ি শুধু নয়, বাড়ির ভেতরে প্রত্যেকটা জামা কাপড়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং সেগুলোকে এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে বাড়ির মহিলাদের পরনে দেওয়ার মতো একটা শাড়ি পর্যন্ত বেঁচে না থাকে, একটা শাড়ি পর্যন্ত যাতে অক্ষত না থাকে, যেটা দিয়ে বাড়ির মহিলারা তাদের শরীর ঢাকতে পারবেন, লজ্জা নিবারণ করতে পারবেন। এবং এই ধ্বংসলীলা চালানোর পর একটা দাঙ্গাবাজ সে গ্রামে ফিরে আসে এবং ফিরে আসার পর ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখে যে কোন কোন বাড়ি এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, কোন কোন বাড়িতে এখনো পর্যন্ত হামলা চালানো হয়নি, এবং তার কিছুক্ষণ পরেই সেই বাড়িগুলোকে চিহ্নিত করে সেই বাড়িগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এবং মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের কিভাবে খুন করা হয়েছিল বলা হচ্ছে, দে ব্রোক ডাউন দ্য মেইন ডোর অফ দ্য হাউস অ্যান্ড টুক হার সন Chandan Das and took her husband Horogobindo Das and hit them with an axe in the back. A man was waiting there until they died. তাদের কোপানো হয়েছিল শুধু নয়, তারই সঙ্গে একটা লোক সেখানে দাঁড়িয়ে, একটা দাঙ্গাবাজ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এটা নিশ্চিত করার জন্য, এটা দেখার জন্য যে বাবা ছেলে সত্যিই মরে গেছে। এই কথাগুলো কারা বলছেন, এই কথাগুলো কোথা থেকে আসছে? এই মুহূর্তে একটা রিপোর্ট যেটা সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং রিপোর্টটা যে যে পড়ছেন তাদের সকলকে স্তম্ভিত করে দিচ্ছে। এই রিপোর্টে যে কথাটা লেখা হচ্ছে, মুর্শিদাবাদে যে ধ্বংসলীলা এবং যে নিধনযজ্ঞ চালানো হয়েছিল সেটা সম্পর্কে বলা সম্ভব, কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। কেন এই কথাটা বলছি? কারণ এই রিপোর্ট কোথা থেকে এসেছে, এই রিপোর্টের উৎস কি, সেটা জানলে আপনিও বুঝতে পারবেন যে এই রিপোর্টের গাম্ভীর্য এবং গুরুত্ব ঠিক কতখানি। কলকাতা হাইকোর্টের তরফ থেকে গত মাসে 3 জন মেম্বারকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়, যারা মুর্শিদাবাদে এই ওয়াক অফ আইনের প্রতিবাদ করে যে দাঙ্গা চলেছিল 8ই এপ্রিল থেকে 12ই এপ্রিল, সেটা তদন্ত করে দেখবেন এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এই রিপোর্টের মাধ্যমে। এবং এই কমিটিতে কারা কারা ছিলেন? যোগিন্দর সিং, যিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রেজিস্ট্রার, সত্য অর্ণব ঘোষাল, যিনি ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি, এবং সৌগত চক্রবর্তী, যিনি WBJS এর রেজিস্ট্রার। এবং এই যে রিপোর্টটা এইবার কলকাতা হাইকোর্টের সামনে রাখা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রিপোর্টের পরতে পরতে যে কথাটা পরিষ্কার বলা হচ্ছে যে এই মুর্শিদাবাদে ওয়াক অফ আইনের প্রতিবাদে যে দাঙ্গা চলেছিল, দ্যাট অ্যাপিয়ার্স টু বি টার্গেটেড, একদম টার্গেট করে এটা করা হয়েছিল, ক্যালকুলেটেড এবং পরিকল্পনা করে হিন্দুদের বাড়ি ঘর দোকান সমস্ত কিছু একদম সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করা হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই রিপোর্টের গুরুত্বটা কোথায়? দেখুন, এই রিপোর্টে নতুন কি আছে পুরনো কি আছে সেই কথায় আমি যাচ্ছি না, কিন্তু এই রিপোর্টটা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে, এতদিন যখনই মুর্শিদাবাদে এই যে ধ্বংসলীলা, এই যে ওয়াক অফ আইনের প্রতিবাদে যে দাঙ্গা চালানো হয়েছে সেখানে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নেমে এসেছে, সেটার কথা যখনই হয়েছে শাসক দলের তরফ থেকে কিছু যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছে। তারা বলতে চেষ্টা করেছে যে এটা একটা ওয়ান অফ ঘটনা হয়ে গেছে, উন্মত্ত জনতা উন্মাদনার বসে তারা এটা করে ফেলেছে, ক্ষোভ ফেটে পড়েছে, এটা হয়ে গেছে। অথবা তারা বলতে চেষ্টা করেছেন যে এটা বহিরাগতরা করেছে, বাইরের লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে। এই যে রিপোর্ট সামনে এসেছে, এখানে যে কথাগুলো লেখা হচ্ছে তার মাধ্যমে এটা পরিষ্কার সামনে উঠে আসে যে এটা কোনো ওয়ান অফ ঘটনা নয়, কোনো উন্মাদনার বশে উন্মত্ত জনতা করে ফেলেছে, রাগের বহিঃপ্রকাশ হয়ে গেছে, এরকম কিচ্ছু নয়। একেবারে পরিকল্পনা করে টার্গেট করে গোটা বিষয়টা ঘটানো হয়েছে। মাথা গরমের কিচ্ছু নেই এখানে, একদম মাথা ঠান্ডা করে বেছে বেছে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং বহিরাগতরা নয়, স্থানীয় লোকজনরাই এই ঘটনা ঘটিয়েছে, সেটাও কিন্তু এই রিপোর্টে পরিষ্কার। এই রিপোর্টে লেখা হচ্ছে, দ্য প্রাইমারি অ্যাসল্ট টুক প্লেস আফটার 2:30 PM on April 11 in Dhulian town and surrounding areas like Shamsherganj, Hijoltola, Shiulitola and Digri. The attacks were directed by the local councillor Mehboob Alam.
The local police were completely inactive and absent, the committee observed. অর্থাৎ এখানে এই যে কথাটা বললাম, বাইরের লোক নয়, স্থানীয় লোকেরাই করেছে। এই রিপোর্ট বলছে যে শাসক দলের একজন কাউন্সিলর মেহবুব আলম, সে কিন্তু এই গোটা দাঙ্গা ধ্বংসলীলার পরিকল্পনার নেতৃত্বে ছিল, তার নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটেছে। এবং পশ্চিমবঙ্গের পুলিশের কথা তো আর কত বলবো, বলতে বলতে আমাদের মুখে থুতু উঠে আসে। পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাবসেন্ট, তারা কিচ্ছু করেনি, তারা জাস্ট হাত গুটিয়ে চুপচাপ বসেছিল, সেখানে তারা অনুপস্থিত ছিল। ওই জায়গাটায় তারা জানার পরেও যায়নি, তাদেরকে ডাকার পরেও তারা যায়নি, এবং ওই জায়গাটা দাঙ্গাবাজদের হাতে তারা সেই সময় ছেড়ে দিয়েছিল। বাড়িঘর জ্বালানো, পোড়ানো, ভাঙচুর করা, মানুষ খুন করা, এই সমস্ত কিছু করার জন্য ছেড়ে দিয়েছিল। এটা জানার পরেও যে সেখানে কি হচ্ছে, পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে, আরো ভাঙচুর হতে পারে, দাঙ্গা হতে পারে, জানার পরেও সেখানে তারা যায়নি, কিচ্ছুটি তারা করেনি। তারই সঙ্গে এই রিপোর্টে বলা হচ্ছে, as the violence escalated, homes were set on fire. Amirul Islam came, saw which houses were not attacked, and then the attackers set them ablaze. The villagers of Bedbona telephoned, but the West Bengal police did not respond. একদম প্রথমেই যে কথাটা আপনাদের বলছিলাম, এক দাঙ্গাবাজ সে এসে দেখে গেছে যে কোন কোন বাড়ি তখনও পর্যন্ত অক্ষত রয়েছে। এই রিপোর্টে তার নাম বলা হচ্ছে আমিরুল ইসলাম, এবং সে ওই কোন কোন বাড়ি অক্ষত আছে সেগুলো চিহ্নিত করে যাওয়ার কিছুক্ষণ পরে সেই বাড়িগুলোতেও দাঙ্গাবাজরা এসে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বেতবোনার গ্রামবাসীরা বারবার পুলিশকে ফোন করেছেন, ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে বারবার পুলিশকে ডেকেছেন, তারপরেও পুলিশ আসেনি, পুলিশ কিচ্ছুটি করেনি। এবং একটু আগেই যেটা বললাম, শাসক দলের কাউন্সিলর সে এই গোটা ঘটনা, এই সমস্ত কিছুতে নেতৃত্ব দিয়েছে, এই ধ্বংসলীলায় নেতৃত্ব দিয়েছে। শুধু তাই নয়, আরো এক জনপ্রতিনিধির কথা এই রিপোর্টে বলা হচ্ছে দ্য এমএলএ ওয়াজ অলসো প্রেজেন্ট। ওই জায়গার বিধায়ক, মানুষের ভোটে জিতে আসা ওই জায়গার বিধায়ক, জনপ্রতিনিধি, তিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন। হি স দ্য ভ্যান্ডালিজম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, দ্য রিপোর্ট নোটেড। এবং সেই বিধায়ক তিনি ওখানে দাঁড়িয়ে সমস্তটা দেখেছেন, কিভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, সমস্তটা তিনি দেখেছেন। দেখার পরে সেই জনপ্রতিনিধি বিধায়ক তিনি কি করেছেন? মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, ডিএসকালেট করা, থামানোর চেষ্টা করা, পুলিশকে নিয়ে আসা, প্রশাসনে খবর দেওয়া, কিচ্ছু করেননি তিনি এই সমস্ত কিছু চোখের সামনে দেখেছেন, তারপর চুপচাপ সেখান থেকে পালিয়ে গেছেন। এই রিপোর্ট আপনাকে কি বলছে, কি কি তথ্য আপনার সামনে রাখছে? 1 ডজন পয়েন্ট, 12টা পয়েন্ট এই রিপোর্ট থেকে উঠে আসছে, যেটা আপনাদের সকলের জানা দরকার। প্রথম পয়েন্ট এই রিপোর্টে বলা হচ্ছে যে বেতবোনা গ্রামে এই যে দাঙ্গা, এই যে ধ্বংসলীলা চলেছে, তাতে 113টি বাড়ি এমনভাবে ধ্বংস হয়েছে, এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার কোনো কাঠামো পর্যন্ত এখন পড়ে নেই, এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 নম্বর, বলা হচ্ছে যে এই গ্রাম থেকে এই অত্যাচারের বশে যারা পালিয়ে গিয়েছিলেন, মালদায় গিয়ে যারা শেল্টার নিয়েছিলেন, বাড়ি ঘর ছেড়ে, ভিটে মাটি ছেড়ে পালিয়ে যেতে যারা বাধ্য হয়েছিলেন, তারা ওই নিজেদের গ্রামে, নিজেদের ভিটে মাটিতে আবার ফিরে আসতে চাইছিলেন না, ভয়ে ছিলেন তারা। সেই সময় পুলিশের তরফ থেকে জোর করে টেনে হিচড়ে ওই জায়গায় তাদের ফিরিয়ে আনা হয়, ওই জায়গায় তাদের আসতে বাধ্য করা হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই দাঙ্গার ঘটনা ঘটার 1-2 দিনের মধ্যে ওই এলাকার পুলিশের তরফ থেকে বলা হয়েছিল পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেছে, অনেকেই ফিরে এসেছেন, বাকি যারা রয়েছেন তারা ফিরে আসুন, আপনাদের খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা, বাড়িঘরের ব্যবস্থা সবকিছু প্রশাসন করে দিচ্ছে। এই পুরোটাই প্রহসন ছিল, কারণ এই রিপোর্টে বলা হচ্ছে যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন তারা বাড়ি ফিরতে চাননি, তারা ওই জায়গায় নিজেদের গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছিলেন। পুলিশের তরফ থেকে তাদের জোর করে সেখানে ফিরিয়ে আনা হয়েছে, টেনে হিচড়ে ওই জায়গায় আসতে বাধ্য করা হয়েছে, যাতে পুলিশ এটা বলতে পারে যে পরিস্থিতি একদম স্বাভাবিক, কোনো দাঙ্গা নেই, সবাই কিন্তু ফিরে এসেছেন। 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, পুলিশ
কমপ্লিটলি আনরেসপন্সিভ থেকেছে। যদিও পুলিশ সবকিছু হয়ে যাওয়ার পরে জোর জবরদস্তি যাদের উপর অত্যাচার তাদেরকে টেনে হিচড়ে ওই গ্রামে ফিরতে বাধ্য করতে পেরেছে, কিন্তু যখন এই ঘটনা ঘটছিল, যখন এই দাঙ্গা, এই অত্যাচার, এই খুনোখুনি চলছিল, সেই সময় পুলিশকে বারবার ডাকলেও এবং গ্রামবাসীদের তরফ থেকে বারবার পুলিশের কাছে ফোন গেলেও পুলিশের তরফ থেকে একবারের জন্য রেসপন্স করা হয়নি, একবারের জন্যও পুলিশ সাড়া দেয়নি, সেই জায়গায় আসেনি। এরপর বলা হচ্ছে ওই গ্রামে সব থেকে বেশি রিস্কে যারা ছিলেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভিকটিম গ্রামের মহিলা এবং বাচ্চা মেয়েরা। তারা ওই গ্রাম থেকে নিজেদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, নিজেদের আত্মীয়দের বাড়িঘর অন্য গ্রামে অন্য জায়গায় চলে যেতে তারা বাধ্য হয়েছেন। এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা এবং দিগরি থেকে এই দাঙ্গাবাজরা এসেছিল। আর কিভাবে এসেছিল তারা? পরিকল্পনা করে, সংঘবদ্ধ হয়ে এবং মুখ ঢাকা দিয়ে, মুখে একটা ঢাকা দিয়ে তারপর তারা এই ধ্বংসলীলা চালাতে এসেছিল। এইটা যদি উন্মত্ত জনতার উন্মাদনায়, ক্ষোভ হঠাৎ করে ফেটে পড়ার ঘটনাই হবে, তাহলে এত পরিকল্পনা করে মুখ ঢেকে সেই উন্মত্ত জনতা কেন আসবে? দুটো নাম আপনাকে বারবার মনে রাখতে হবে, দুটো নাম, এক মেহবুব আলম এবং এক আমিরুল ইসলাম। মেহবুব আলমের নাম আপনি কেন মনে রাখবেন? কারণ মেহবুব আলম হচ্ছেন শাসক দলের সেই কাউন্সিলর যে কিনা এই দাঙ্গাবাজদের সঙ্গে করে সেই গ্রামে নিয়ে এসেছিল এবং তারপর সে নিজের চোখের সামনে দাঙ্গা হতে দেখেছে, ভাঙচুর, আগুন লাগানো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, অত্যাচার সমস্ত কিছু হতে দেখেছে। চুপচাপ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা জিনিসটা দেখেছে, এগুলোকে থামানোর জন্য কোনো চেষ্টা, একটা আঙুল পর্যন্ত সে তোলেনি। এবং আমিরুল ইসলাম, এই নামটা আপনি কেন মনে রাখবেন? কারণ আমিরুল ইসলাম হচ্ছে সেই লোকটা যে এই ধ্বংসলীলা গ্রামে চালানোর পর এসে কোন কোন বাড়ি এখনো অক্ষত রয়েছে সেগুলো দেখে গিয়েছিল, চিহ্নিত করে গিয়েছিল এবং কিছুক্ষণ পরেই সেই বাড়িগুলোয় আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে যে ওয়াটার কানেকশনস, জলের যত লাইন ছিল, যত পাইপ ছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছিল যাতে এই আগুন কোনো মতেই নেভানো না যায়, এই আগুন যাতে সমস্ত কিছু পুড়িয়ে গ্রাস করে নেয়। সেই কারণে এটা একদম নিশ্চিত করা হয়েছিল যে এই আগুন যাতে নেভানো না যায়, তাই সমস্ত জলের লাইন পরিকল্পনা করে কেটে দেওয়া হয়েছিল। এরপর যেটা আগেই বলেছি, একদম প্রথম দিকেই বলেছি যে এই বাড়িগুলোর ভেতরে মহিলাদের যত জামা কাপড় ছিল কেরোসিন ঢেলে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে মহিলাদের পরনে দেওয়ার মতো একটা শাড়ি পর্যন্ত না থাকে, তারা নিজেদের শরীর ঢাকতে না পারেন, তাদের লজ্জা নিবারণ করার একটা শাড়ি যেন পরে না থাকে, সে কারণে তাদের সমস্ত জামা কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং যত দোকানপাট ছিল সেগুলোতে তো বটেই, তারই সঙ্গে যত মানুষজনের বাড়ির ভেতর, দোকানের ভেতর যত ইম্পর্টেন্ট ডকুমেন্টস, দলিল দস্তাবেজ যা ছিল সেগুলোতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র তাই নয়, বাড়ি এবং মন্দিরও ছিল আক্রমণের কেন্দ্রস্থল, মন্দিরগুলোকে অপবিত্র এবং ধ্বংস করা হয়েছিল। এবং তারই সঙ্গে শুধুমাত্র আগুন লাগানোর পরিকল্পনা করা হয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাই নয়, পরিকল্পনা এটারও ছিল যে ওই আগুন যাতে কোনো মতেই নেভানো না যায়। সেই কারণে ওয়াটার ট্যাঙ্ক এবং সাবমার্সিবল পাম্পগুলোকে সমস্ত ভেঙে চুরে দেওয়া হয়েছিল, উপড়ে ফেলা হয়েছিল, যাতে কোনো রকমে যদি দমকল বাহিনী এসেও যায় তারাও যেন সেই আগুন নেভাতে না পারে। তার মানে পরিকল্পনাটা কত দূর সেটা বুঝতে পারছেন। শুধুমাত্র আগুন জ্বালানোর পরিকল্পনা ছিল না, সেই আগুন যাতে নেভানো না যায় তারও পরিকল্পনা ছিল। এই রিপোর্টটা নিয়ে এখন প্রচুর চর্চা হবে, শাসক বিরোধী তাদের তরজা হবে এবং এই রিপোর্ট নিয়ে আজ কেন, আগামী হয়তো 2-3-4 দিন প্রচুর কথাবার্তা হতে থাকবে, আলোচনা হতে থাকবে। কিন্তু একটাই প্রশ্ন যেটা বারবার আমার মনে জাগে যখনই এই রকম হতবাক করার মতো কোনো রিপোর্ট, কোনো ঘটনা সামনে উঠে আসে, এবং লেটস ফেস ইট, লেটস বি অনেস্ট, আমাদের এই পশ্চিমবঙ্গে এরকম হতবাক করার মতো ঘটনা এই তো প্রথম নয়, একের পর এক ঘটে। আর যখনই ঘটে তখনই আমার মনে এই প্রশ্নটা জাগে, এই ভয়টা লাগে যে এই ঘটনাটাও কি 4 দিন পরে মানুষজন ভুলে যাবেন বাকি সব কিছুর মতো? এই যে রিপোর্টে যে কথাগুলো লেখা রয়েছে, যে ভয়াবহতার কথা বলা হয়েছে, সেটাও কি 4 দিন বাদে আবার সেই ভুলেই যাবেন? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা কি করবেন? মনে রাখবেন না ভুলে যাবেন? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন।